নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার বেস্ট ইনভেস্টর করি চ্যানেলে। আমি সৌম্য। আজকে যে ইন্টারেস্টিং যে ভিডিওটা নিয়ে এসেছি, সেই ভিডিওটার ফার্স্ট পার্ট যেটা ছিল সেটা হচ্ছে পোর্টফোলিও ডিজাইন নিয়ে। কালকে আমি ফার্স্ট পার্টটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। খুব গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্ট্যান্ট সমস্ত স্টকগুলো ছিল যেগুলো ভবিষ্যতে কিন্তু দারুণ রিটার্ন দিতে পারে। তো আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটাও একটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট তো আমি বলে নিলাম, বুঝিয়ে দিলাম। তো সেকেন্ড পার্টে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ সেক্টর কতগুলো রয়েছে, যে সেক্টরগুলো কিন্তু বাকি রয়ে গেছে, সেই সেক্টরগুলো নিয়ে এবারে আজকে আলোচনা করবো। তো আসার আগে সবাইকে স্বাগত জানাই বেস্ট ইনভেস্টর করি চ্যানেলে। আমি সৌম্য। তোমরা যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, এই কারণে যে সমস্ত ইনফরমেশনগুলো, যে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন, পোর্টফোলিও অ্যানালিসিস, পোর্টফোলিও ডিজাইন রিলেটেড সমস্ত, স্টক রিলেটেড সমস্ত কিছু কিন্তু চটপট তোমার কাছে পৌঁছে যাবে ইন্টিমেশনগুলো। কিন্তু যদি তুমি বেল আইকন প্রেস না করো তাহলে কিন্তু ইন্টিমেশনগুলো পৌঁছাবে না তোমার কাছে। এবার আসছি, যারা অলরেডি সাবস্ক্রাইবার রয়েছে তাদের প্রচুর এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি, প্রতিদিন এত সুন্দর কমেন্ট পাই এবং এত লাইক পাই, এত প্রত্যেকটা বিষয়ে দেখি সাপোর্ট দেখি, অসম্ভব। আমি প্রচুর কৃতজ্ঞ সকলের কাছে। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমাদের ভ্যালুয়েবল ইনফরমেশনগুলো তোমরা দিচ্ছ। এবং সে আসা যাক চটপট যে বিষয়টা দেখি, সেটা হচ্ছে যে কোন কোন সেক্টর। তো এই মুহূর্তে যেটা অলরেডি যে সেক্টরগুলোকে নিয়ে আমি আগে আলোচনা করে নিয়েছি এই পর্যন্ত, সেটার মধ্যে প্রথম যে সেক্টরটা ছিল সেটা হচ্ছে আইটি সেক্টর। একে নিয়ে আমি ফার্স্টে বলে নিয়েছি। সেকেন্ড যে সেক্টরটাকে আমি আগে আলোচনা করি সেটা হচ্ছে এফএমসি সেক্টর। থার্ড যে সেক্টরটি আমি আলোচনা করি সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টর। তিনটে সেক্টরকে নিয়ে তো অলরেডি আমি আলোচনা করে নিয়েছি, তোমরা লিঙ্কে দেওয়া আছে, তোমরা সেখান দেখে নিতে পারো, ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে, সেখান থেকে নিতে পারো। ঘটনা হচ্ছে এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে অটো সেক্টর। অটো সেক্টর হচ্ছে এই সেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ভারত সরকার লক্ষ্য রেখেছে আগামী 2024-এর মধ্যে সেটা হচ্ছে ডবল করে দেবে সেলসকে, অটো সেলস। এবং অটো সেলস ডবল হওয়া মানে এই মুহূর্তে প্রায় 7.5 লক্ষ কোটি টাকার যে ইন্ডাস্ট্রিটা ছিল সেটা 15 লক্ষ কোটিতে পৌঁছতে চলেছে। এবং সেকেন্ড ওয়ান হচ্ছে ইভি সেক্টরে যে শিফটিং করা হচ্ছে, ফলে সাপ্লাই চেন চ্যালেঞ্জ তৈরি হয়েছে, ফলে একদম ইনফ্রাস্ট্রাকচার ব্যাপারটা অটো সেক্টরে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। থার্ড ওয়ান হচ্ছে অটোমোবাইল, যে আমরা দেখেছিলাম মার্কেট সাইজ যেটা 2021 সালে ইউএস ডলারে ছিল 100 বিলিয়ন, 100 বিলিয়নে, সেটা কিন্তু 2023-এ চলে এসছে 116.86 বিলিয়ন ডলারে। এবং যেটা বলা হচ্ছে আগামী দিনে 2030 সালে সেটা পৌঁছতে চলেছে 201.57 বিলিয়ন ডলারে, মানে বহু গুণ, ডবলের পর ডবল কিন্তু হয়ে চলেছে। যেহেতু এটা সাইক্লিক্যাল ইন্ডাস্ট্রি রয়েছে, মানে একবার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়ান ইকোনমির ওপর ডিপেন্ড করছে, কখনো ইকোনমি ভালো হলে খুব হাই হচ্ছে, আবার ডাউন হচ্ছে। তো অন অ্যান অ্যাভারেজ 10 to 8.1 CAGR কিন্তু এক্সপেক্ট করছে আগামী 2023 থেকে 30। অথচ গত এক বছরে আমরা দেখেছি অলমোস্ট ডবল করে দিয়েছে সেলস। এবং 2023 সালে আমাদের ডেটা অনুযায়ী, সেই ডেটাতে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বের মধ্যে আমাদের অটো সেলসে থার্ড পজিশনে আমরা চলে এসেছি, কিন্তু যেটা ফোর্থে ছিলাম 2022-এ, এখন আমরা থার্ডে চলে এসেছি ওয়ার্ল্ডের মধ্যে টার্ম অফ সেলস। তো আসা যাক এই সিচুয়েশনে, এত বড় যে একটা বিরাট কর্মযোগ্য, সেখানে যে এই যে সাইক্লিক্যাল ইন্ডাস্ট্রিজ, সেখানের মধ্যে ফার্স্ট এবং ফরমোস্ট যে কোম্পানিটার কথা আমার মনে হচ্ছে অটো সেক্টরের ক্ষেত্রে, অটো সেক্টরের মধ্যে সেই কোম্পানিটা হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কেন আমি টাটা মোটরসকে না পছন্দ করে টাটা মাহিন্দ্রা বললাম, তার প্রধান কারণ হচ্ছে ম্যাক্সিমাম লোকের লক্ষ্য রয়েছে আমাদের টাটা মোটরসের দিকে, কিন্তু বড় লক্ষ্য যেটা রয়েছে মাহিন্দ্রা সেটাই কিন্তু আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে। সেটাই যেন না হয়। আমরা কিন্তু সবসময় মিস্টার ওয়ারেন বাফেটের নিয়ম অনুযায়ী আমরা মনে রাখবো, যেখানে লোকের ইনভেস্টমেন্টটা কম হয় আমরা কিন্তু সেদিকে নজরটা বেশি দেবো, ফলে সেখান থেকে ম্যাক্সিমাইজ হবে আমাদের প্রফিটটা। এই সিচুয়েশনে মোস্ট ডাইভার্সিফাইড অটোমোবাইল ইন্ডাস্ট্রি বলা যেতে পারে, এবং অটোমোবাইল কোম্পানি বলা যেতে পারে। এরা 2 হুইলারের উপর বিজনেস করছে, 3 হুইলারের উপর বিজনেস করছে, পিভিএস, সিবিএস, ট্র্যাক্টর এবং আর্থ মুভার্স, এই সমস্ত কিছুর ওপরই কিন্তু মাহিন্দ্রা মাহিন্দ্রা কাজ করছে। এই মুহূর্তে কোম্পানিটা লার্জ ক্যাপ কোম্পানি, 2,01,110 হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন এই সিচুয়েশন দাঁড়িয়ে। এবং যদি আমরা দেখে নিই 16-17 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস, পি যদি দেখি, পি হচ্ছে 18.6, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 12.7, রিটার্ন অন ইকুইটি হচ্ছে 18%। এই সিচুয়েশন দাঁড়িয়ে যদি ঋণের পরিমাণ কিছুটা বেশি, তুমি শুধু এইটা নয়, যে কোনো অটোমোবাইল সেক্টরে তুমি তাকিয়ে দেখবে ম্যাক্সিমামই কিন্তু ঋণ নিয়ে এরা কাজ করে, কারণ প্রচুর টাকাদের প্রয়োজন পড়ে। এটা করি কি অ্যাসেটের সঙ্গে আমাদের লাইবিলিটিকে কম্পেয়ার করার চেষ্টা করি। মানে এই মুহূর্তে আমার পকেটে 100 টাকা আছে, এই মুহূর্তে তোমার প্রয়োজন পড়ে গেল 150 টাকা, তার মানে কিন্তু রেশিও যে দাঁড়াবে 100 ডিভাইড বাই 150, মানে 1
ডিভাইড মানে আলটিমেটলি 1.5 দাঁড়াচ্ছে। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে আমার ঋণের পরিমাণ যেন 1-এর থেকে কম থাকে এটাকে দেখে নিতে হবে। মানে আমার পকেটে 100 টাকা যদি থাকে আমি কখনো 150 টাকার দিকে যাব না বলে ধরে নেবো, যদি না সেই ধরনের বিজনেস করি, সেই ধরনের কোনো কাজ করি। তো এনিহাও এই সিচুয়েশন দাঁড়িয়ে 1.65 যেটা বলছি। নেক্সট ওয়ান হচ্ছে পিইজি। পিইজি হচ্ছে ভ্যালুয়েশনের জন্য দেখি আমরা প্রাইস টু আর্নিং গ্রোথ। এই সিচুয়েশনে 1.87 হচ্ছে এদের প্রাইস টু আর্নিং গ্রোথ সিচুয়েশন। 1 বা তার নিচে থাকাটা তুলনামূলক ভালো, কিন্তু সেলস গ্রোথ যত বাড়বে তত কিন্তু ইম্প্রুভমেন্ট হতে থাকবে। নেক্সট আমি চলে আসবো সেকেন্ড ক্ষেত্রে। অটো সেক্টর শুধু দেখলে হবে না, অটো সেক্টরে মুভমেন্ট খুব বেশি নেই, কিন্তু মুভমেন্ট বেশি হচ্ছে অটো যেগুলোকে অটো অ্যান্সিলিয়ারি। কেন অটো অ্যান্সিলারি? আমি টাটা মোটরে কিনি কি, মাহিন্দ্রার কিনি কি, টিভিএস মোটরস নেই কি, আইসার নেই, যে কোনো জায়গায় যাই না কেন আলটিমেটলি আমাদের লক্ষ্য কিন্তু থাকবে সেটা হচ্ছে অটো অ্যান্সিলারি। যে কোনো মেশিন খারাপ, যে কোনো অটো পার্টস খারাপ হলে কিন্তু আমরা দৌড়বো যেখানে, সেটা হচ্ছে অ্যান্সিলারি। ফলে অ্যান্সিলিয়ারি ক্ষেত্রে কিন্তু ওখানে এইরকম বাদ বিচার নেই এবং প্রত্যেকটা অ্যান্সিলিয়ারির দিকে তাকাবো এবং সেখানে রিটার্ন কিন্তু খুব ভালো আসছে। এই সিচুয়েশন দাঁড়িয়ে আমার নিজস্ব যে মত, যেটা আমি বলতে চাইছিলাম, সেটা হচ্ছে যে গ্যাব্রিয়েল ইন্ডিয়া। গ্যাব্রিয়েল ইন্ডিয়া কিন্তু টার্গেট প্রচণ্ড বড় এবং সারা বিশ্বের মধ্যে 5ম জায়গা আসতে চলেছে। কি ব্যাপারে? এদের শক অ্যাবজর্বার, এরা স্পেশালিস্ট শক অ্যাবজর্বারের উপরে, এবং সেটার জন্য তারা ওয়ার্ল্ডের মধ্যে 5th জায়গায় আসতে চলেছে এবং তার জন্য 2025 সালে এটা টার্গেট করে রেখেছে। ম্যানেজমেন্ট অত্যন্ত স্ট্রং এবং পাওয়ারফুলি, এবং সঙ্গে সঙ্গে আমরা দেখেছি এদের ফান্ডামেন্টালও কিন্তু অসাধারণ। এই সিচুয়েশন দাঁড়িয়ে এদের যে কাজ করে, শক অ্যাবজর্বারে কাজ করে, স্ট্রুটসের উপর কাজ করে, তাছাড়া হচ্ছে যে সেটা হচ্ছে যে ফর্কগুলো মানে ফ্রন্ট ফর্ক বলে সেইগুলোকে তৈরি করে, এই ধরনের পার্টসগুলো এরা তৈরি করছে। এর যে খুব স্মল ক্যাপ কোম্পানি, 5306 হচ্ছে এর মার্কেট ক্যাপিটালাইজেশন, এবং যদি আমি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যথেষ্ট ভালো রয়েছে, রিটার্ন অন ইকুইটি ভালো রয়েছে, রিটার্ন অন ক্যাপিটাল 22, রিটার্ন ইকুইটি হচ্ছে 16 রয়েছে, এবং যদি দেখিনি প্রোমোটার 50%, ঋণের পরিমাণ খুব কম, মানে 0.01 হচ্ছে খুব কম, 0.01। আপনি কোম্পানিটার সব দিক থেকে দেখতে গেলে কিন্তু কোম্পানিটা ফ্যান্টাস্টিক। যেরকম সাইজ আমরা দেখতে পাচ্ছি, একদিক থেকে যেরকম ফান্ডামেন্টালি স্ট্রং, সেরকম ম্যানেজমেন্ট ভালো, সেরকম ঋণের পরিমাণ খুব কম, ফলে ভবিষ্যতে এই কোম্পানিটা খুব ভালো করতে পারে। নেক্সট আমি চলে আসবো সেকেন্ড সেক্টরের দিকে, দ্যাট ইজ আমার ক্ষেত্রে এবার আমি দেখে নেবো দ্যাট ইজ ব্যাঙ্কিং সেক্টর। ব্যাঙ্কিং সেক্টরের দিকে যখন আমি চলে আসছি, ব্যাঙ্কিং সেক্টরে খুব ভাইটাল জায়গা রয়েছে। ব্যাঙ্কিং সেক্টর আমরা দেখতে পাচ্ছি গত 1-1.5 বছরের উপর দেখতে পাচ্ছি আমরা কোনো মুভমেন্ট নেই। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে যখন আমরা দেখতে পাচ্ছি যে ব্যাঙ্কিং সেক্টরে কোনো কিন্তু মুভমেন্ট নেই, তো এই সিচুয়েশন সবথেকে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যেটাকে বলছি আমরা সাইডওয়ে মুভমেন্ট চলছে, অথচ কোম্পানিগুলো অসম্ভব ভালো। তো সেই মধ্যে সেরা যে কোম্পানিটা আমি মনে করে নিচ্ছি প্রাইভেট সেক্টর, সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। এবং এইচডিএফসি ব্যাঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালুয়েশনের দিকে সব দিক থেকে কিন্তু এখন দারুণ জায়গায় চলে এসছে, যেটা আমি দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন ধরে কনস্ট্যান্টলি পড়তে শুরু করেছে। অথচ যদি এর ভালো করে লক্ষ্য করে দেখো, দেখবে এর মধ্যে যে রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট এমন কিছু খারাপ ছিল না এবং এতটা ডাউন হওয়ার কথা নয়। কিন্তু এক্সপেকটেশন বলে বাজারের এক্সপেকটেশন একটা জিনিস থাকে, আর এই সিচুয়েশনে প্রেজেন্ট প্রাইস একটা দাঁড়ায়। এক্সপেকটেশন সবসময় হাই করে রেখে যায়, ফলে রেজাল্ট কিছু এলেই তখনই ডাউন হওয়ার একটা ট্রেন্ড দেখা যায়। এই মুহূর্তে যদি বলতে পারি এটা বিশাল বড় স্কোপ, এবং আমি জানি না আজকে তোমরা সেই স্কোপটা পাবে কি না এই সিচুয়েশনে। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে যদি এই মুহূর্তে পাওয়া যায়, এইচডিএফসি ব্যাঙ্ক হচ্ছে অসম্ভব ভালো। এবং এই কথা নিয়ে যারা বলা যেতে পারে সেটা হচ্ছে ওমনি সায়েন্স বলে একটা খুব বড় ব্রোকার আছে যারা টোটাল রিসার্চ করে সারা বিশ্বে। তারা যেটা বলেছে, সে বলছে ইন্ডিয়া আগামী দিনে যেটা আসছে সেটা হচ্ছে 100 লক্ষ কোটি টাকার একটা বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি তৈরি হতে চলেছে ব্যাঙ্কিং এবং ফাইন্যান্সে। এই বিশাল বড় একটা কর্মযোগ্য, যেটা দেশের ইকোনমি মানে ব্যাকবোন বলা যেতে পারে, সেটা ধরে রেখে দিচ্ছে কিন্তু ব্যাঙ্কিং ফাইন্যান্স, এবং এইচডিএফসি এখানে বিরাট বড় ভূমিকা পালন করছে। আমরা যে প্যারামিটারগুলো ব্যাংকের ক্ষেত্রে নেব সেগুলো নর্মালের থেকে কিছুটা আলাদা। যেরকম আমরা নেব এনআইএম, নেট ইন্টারেস্ট মার্জিন। একটা ব্যাংক যখন ধার দিচ্ছে এবং একটা ব্যাংক যখন ইনভেস্টেড অ্যামাউন্ট যখন ইনভেস্ট করা হচ্ছে তাকে তারপরে তাকে যখন অন্যদের লোন ডিসবার্স করছে, এর মধ্যে যে অ্যামাউন্ট দাঁড়াচ্ছে সেটা হচ্ছে নেট ইন্টারেস্ট ইনকাম। এই নেট ইন্টারেস্ট ইনকাম সঙ্গে টোটাল অ্যাসেটের যখন কম্প্যারিজন করছি, নেট ইন্টারেস্ট মার্জিন, এই ডিটেলসটা তোমরা আমার মেম্বারশিপ নিয়ে দেখে নিতে পারো। সেখানের মধ্যে কিন্তু ডিটেলস আমি বলেছি, প্রত্যেকটা ফান্ডামেন্টাল বোঝানোর চেষ্টা করেছি, এবং আরও ভবিষ্যতে আরোগুলো বাড়াবো, আমি সময় পেলে সেটা করে নেবো। নেক্সট ওয়ান হচ্ছে এখানে দেখে নেবো কার কথার অর্থ কী? কার হচ্ছে গাড়ি নয়, কার কথার ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। এটা কী জিনিস সেটা আমি মেম্বারশিপ নিয়ে দেখতে পারো, সেখানে আমি ডিটেলসে বুঝিয়ে বলেছি। এবং এনআইএমও বলেছি এই মুহূর্তে কারের পার্সেন্টেজ বেশি রয়েছে সিচুয়েশনে, এবং যদি দেখে নিই এই সিচুয়েশনে এনআইএম মানে নেট ইন্টারেস্ট মার্জিন সেটাও যথেষ্ট ভালো রয়েছে, 4.2% রয়েছে। কার 11% বেশি থাকা মানে মোরাললেস যথেষ্ট ভালো। গ্রস এনপিএ এরা কমিয়ে নিয়ে এসছে, এবং এইচডিএফসি নিয়ে একটা ছোটো করে তোমার জেনে রাখা দরকার, এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু বড় বড় লোন দেয় না, তারা মাইক্রো লেভেলের লোন
লোন দেয়, ছোটো ছোটো যে ম্যাক্রো ইকোনমিক ক্ষেত্রে এদের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। বিরাট বিরাট যে লোনগুলো আইসিআইসিআই বা অন্যান্য ব্যাংকের কাছে দেখেছি সেগুলো কিন্তু এরা দেয় না। যেরকম ইয়েস ব্যাংকের কাছে দেখেছিলাম, যে কারণে একটা বড় সে সিচুয়েশন সে দাঁড়িয়েছিল, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিগুলোকে এরা লোন দিয়েছিল কয়েকশো কোটি এবং কয়েক কোটি, এরম ধরনের একটা বড় বড়। এদের ক্ষেত্রে সেই ব্যাপারটা কম। সুতরাং রিকভারি পার্সেন্টেজ যথেষ্ট রয়েছে। যদি আমি নেট এনপিএ যথেষ্ট ইমপ্রুভ করেছে। এবারে দেখছি কাসা, মানে যেটা আমরা দেখি কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট যে রেশিও, এটাতে একটা খুব ভাইটাল জিনিস একটা ব্যাংকের পক্ষে। কারণ কী সিচুয়েশন সেটা আমি ডিটেলস অন্য জায়গায় বলেছি, মেম্বারশিপ দেখতে পারো। এই মুহূর্তে এখানে সেটা বলা যাবে না। এই কাসা সিচুয়েশন হচ্ছে 48%, মানে সব দিক থেকে কোম্পানিটা কিন্তু ভালো। এবারে আমি চলে এলাম, প্রত্যেকটারই তো একটা করে লার্জ বলছি, একটা স্মল বলছি। এবারে চলে আসছি স্মলের ক্ষেত্রে। আমার যে ফেভারিট মনে হচ্ছে সেকেন্ড যেটা ব্যাঙ্কিং সেক্টর, সেটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে কেন বলছি, আমরা মিস্টার বৈদ্যনাথন বলে শুধু নয়, মিস্টার বৈদ্যনাথন যিনি রয়েছেন এখন এমডি, উনি অসম্ভব ভালো লোক এবং খুব মানে এনার যে বক্তব্য, উনি খুব এফিশিয়েন্ট বলা যেতে পারে এই ব্যাঙ্কিং সেক্টরে। উনি বহু বছরের অভিজ্ঞ। উনি এসে যে সমস্ত পজিটিভ জিনিসগুলো নিয়ে এসছে, প্রথম হচ্ছে যে ব্যাঙ্কিং সেক্টরটাকে আরও সাজিয়ে, ওনার নিজস্ব ব্যাঙ্কটাকে আরও সুন্দর করে সাজিয়ে নিয়েছে। রিটেলারদের ব্যাঙ্কিং সার্ভিসটাকে আরও মানে কস্টলি ব্যাপারটা কমিয়েছে। মানে মেসেজ থেকে যেসব চার্জগুলো নেওয়া হয় সেগুলো বন্ধ করে দিয়েছে, চেক প্রিন্ট থেকে যেসব চার্জগুলো নেওয়া হয় সেগুলোকে বন্ধ করে দিয়েছে, এবং প্রত্যন্ত অঞ্চলে সমস্ত জায়গায় কিন্তু ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। এবং যেসব অঞ্চলে একটা নেটওয়ার্ক যা স্কিম শুরু করে দিচ্ছে, যেসব স্কিমের মাধ্যমে 5জন 6জন একটা গ্রুপ তৈরি করছে, তাদের মধ্যে কিন্তু লোন দিচ্ছে এবং সেটা যখন রিকভারি করার জন্য তো রেসপন্সিবিলিটি তাদের মধ্যে কি দেওয়া হচ্ছে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব ছড়িয়ে দিচ্ছে এই জিনিসগুলো, এবং এগুলো কিন্তু এদের ক্ষেত্রে ভালো। এবং আমরা দেখে নিয়েছি বিগত কতগুলো কোয়ার্টারে এদের কিন্তু খুব সুন্দর রয়েছে, যেমন কারের পরিমাণ 16% বেশি রয়েছে, এবং এদেরও কাসা কিন্তু বিউটিফুল রয়েছে। এবং আমরা যদি দেখে নিই এনআইএম ভালো জায়গায় রয়েছে, প্রত্যেকটা কিন্তু পজিটিভ জায়গায় দেখা যাচ্ছে। এখনও এই সিচুয়েশন দাঁড়িয়েও কিছু জায়গা রয়ে গেছে, আমরা এনপিএটা আরও এদের সুন্দর জায়গা আসার কথা আছে। যদি সেই সিচুয়েশনে নিয়ে আসতে পারে তাহলে কোম্পানিটা কিন্তু, ব্যাংকটা কিন্তু বহুগুণ এই সিচুয়েশনে বলতে পারবো আমরা যে ভালো হতে চলেছে। তো চলে এলাম টোটাল ব্যাঙ্কিং সেক্টর, আমরা মোটামুটি একটা জায়গায় চলে এলাম, দেখে নিলাম যে ব্যাঙ্কিং সেক্টর ভীষণ গুরুত্বপূর্ণ। এবার আমি চলে আসবো, আমরা অটো সেক্টর টোটাল দেখে নিয়েছি, এরপর আমরা দেখে নিয়েছি সেটা হচ্ছে যে ব্যাঙ্কিং সেক্টর। এবারে আমাদের যে দিকে লক্ষ্য রাখবো সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টরের আমরা চলে এলাম। আমরা ডিফেন্স সেক্টরটা ফ্যান্টাস্টিক জায়গা, এবং এই ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেহেতু এটা দেশের উন্নতির ক্ষেত্রে, দেশের টোটাল রেসপন্সিবিলিটি রয়েছে আত্মরক্ষার ক্ষেত্রে এবং উন্নতির জন্য, সেজন্য ইন্ডিয়া গভর্নমেন্ট বিভিন্নভাবে সাহায্য করছে। একদিকে ডাইরেক্টলি ইনভেস্ট করছে এখানে, সেকেন্ড ওয়ান হচ্ছে পিএলআইয়ের মাধ্যমে ইনভেস্ট করছে, থার্ড হচ্ছে যেসব কোম্পানিগুলো আসছে প্রাইভেট কোম্পানি তাদের ক্ষেত্রেও সাহায্য করছে। তো গভর্নমেন্ট ক্ষেত্রে আমি যে কথা বলবো সেটা হচ্ছে যে এটা দেখা গেছে সেটা প্রায় 2.71 লাখ ক্রোড়স, প্রায় যেটা আমি যদি $33 বিলিয়ন মতো কিন্তু খরচ করছে ডিফেন্স সেক্টরটাকে ঢেলে সাজানোর জন্য। এবং আমরা যারা দেখেছি যে 2023 সালের মধ্যে এরা কিন্তু ডিফেন্স সেক্টরে প্রচুর ইনভেস্টমেন্ট করেছে, এবং 2024-এ এরা যেটা বক্তব্য সেটা হচ্ছে আগামী দিনে বিরাটভাবে সাজাতে চলেছে। ইন্ডিয়ান আর্মিতে প্রায় 70,500 কোটি টাকার মতো ইনভেস্টমেন্টের ব্যাপার রয়েছে, এবং নেভির ক্ষেত্রে 56,056 ক্রোড়সের কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে। এই নেভির ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা হচ্ছে ব্রহ্মোস মিসাইলসের ক্ষেত্রে এবং অগ্নি মিসাইলের ক্ষেত্রে, মিসাইল সেক্টরটাকে ভালো করার জন্য, মিসাইলের যে ইন্ডাস্ট্রিটা ভালো করার জন্য। কারণ বিদেশ থেকে, ইন্দোনেশিয়া থেকেও আমরা দেখেছি বড় বড় সব অর্ডারগুলো আসছে, এবং আরও অন্যান্য জায়গা থেকে, সাউথ আফ্রিকা থেকে বড় অর্ডার এসছে। এবং আমরা দেখে নিয়েছি আগে G20 সামিটে ওদের বড় বড় কন্ট্রাক্ট হয়ে গেছে। পুরো এটাকের উপর কনসেন্ট্রেট করছে। 2024-এর মের পর থেকে ওরা কনসেন্ট্রেশনটা বহুগুণ বাড়ানোর চেষ্টা করবে ধরে নেওয়া হচ্ছে। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে যে অ্যাডভান্স লাইট হেলিকপ্টারগুলোর অর্ডার দিয়েছে যে কোম্পানি, সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। তো আমাদের লক্ষ্য থাকবে এখন হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডকে। তো এই কোম্পানিটার ক্ষেত্রে MK3 হচ্ছে এক ধরনের হেলিকপ্টার, এটা খুব পাওয়ারফুল হেলিকপ্টার, ডিফেন্সের ক্ষেত্রে লাগে। HALকে বড় সব অর্ডার দেওয়া শুরু করে দিয়েছে। এবং আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে 17,500 কোটি, দ্যাট মিনস $21.43 বিলিয়ন কিন্তু ওরা
এক্সপোর্ট করছে ইন্ডিয়া, যেটা আগে এক্সপোর্ট কম ছিল, এখন সেটা বাড়িয়ে দিচ্ছে এবং 24-25 সালে কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট আরও বেটার দিকে নজর রাখছে। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড কাজ কি? এদের বেসিক্যালি যে কাজ করে সেটা হচ্ছে এয়ারক্রাফট এবং হেলিকপ্টার স্পেশালাইজড, এরা ম্যানুফ্যাকচার করছে, রিপেয়ারের কাজও করে। হেলিকপ্টারের এদের হেলিকপ্টার কিন্তু সারা বিশ্বে বিখ্যাত এবং বহু জায়গায় কিন্তু বিদেশে অনেক ডিমান্ড এসছে এবং এমনকি আমেরিকার সঙ্গেও একটা টাই আপ চলছে। আমেরিকার এত অ্যাডভান্স ওয়েপন দিক থেকে সেখানেও কিন্তু ওদের সঙ্গে একটা টাই আপ চলছে এবং এরা ড্রোন সেক্টরেও কিছু ইয়েকেও মানে ওয়েপেনকেও ওরা নেওয়ার চেষ্টা করছে। সো আসা যাক নেক্সট জায়গা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডকে কেন বলছি, এটা লার্জ ক্যাপ কোম্পানি। নট অনলি লার্জ ক্যাপ, এটার মুভমেন্ট কিন্তু স্মল ক্যাপের থেকেও বেটার। এই সিচুয়েশন দাঁড়িয়ে এদের যদি মার্কেট ক্যাপিটালাইজেশন দেখি 1,98,466 কোটি। তো এটা একটা বিরাট বড় লার্জ ক্যাপ কোম্পানি এবং এই কোম্পানির এই সিচুয়েশন দাঁড়িয়ে যদি পি দেখি 32.8, অথচ যদি ইন্ডাস্ট্রিজ পির সঙ্গে কম্পেয়ার করার চেষ্টা করি দেখব 72%-এর বেশি হচ্ছে ইন্ডাস্ট্রিজ পি। মানে ভ্যালুয়েশন যদি দেখি সিচুয়েশন কিন্তু খুব হাই নয়, বরঞ্চ অর্ধেকেরও কম ভ্যালুয়েশন রয়েছে। এখন সিচুয়েশন দাঁড়িয়ে কারেন্ট মার্কেট প্রাইস এর রয়েছে 2,968। এই মুহূর্তে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যদি দেখি দেখব 29 রয়েছে। যদি দেখে নিই রিটার্ন অন ইকুইটি, এই রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কি, রিটার্ন ইকুইটি কি, আমি মেম্বারশিপ নিয়ে তোমরা দেখতে পারো, সেখানে ডিটেলস বলেছি। এই মুহূর্তে রিটার্ন ইকুইটি ধরে নিতে পারো খুব সংক্ষেপে যদি বলতে চাই একটা টোটাল ম্যানেজমেন্ট, টোটাল সিচুয়েশন, একটা মেট্রিক, যে মেট্রিকের মাধ্যমে ডিটেলসটা আমরা বুঝতে পারবো একটা কোম্পানি সম্পর্কে। কম বেশি কোম্পানির যদি 15 থেকে 18 হচ্ছে রিটার্ন অন ইকুইটি মোর দ্যান সাফিসিয়েন্ট, সেখানে এর হচ্ছে 27.2। এবং যদি ঋণের পরিমাণ দেখি, ডেট টু ইকুইটি রেশিও যদি দেখি সেটা হচ্ছে টোটালি জিরো, মানে কোনো ঋণ নেয়নি, যেটুকু ঋণ আছে তার পরিমাণের সঙ্গে অ্যাসেটের কম্পেয়ার করি টোটালটাই জিরো দেখাচ্ছে। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে কোম্পানিটা দারুণ সুন্দর কাজ করতেছে এবং আগামী যে দিন আসছে ডাইরেক্টলি এদের যে ক্লায়েন্ট টোটালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ইসরো, এবং দেখেছি ক্ষেত্রে ইসরো এবং দেখেছি ডিফেন্স সেক্টরের ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, এদের হচ্ছে ডাইরেক্ট ক্লায়েন্ট। সুতরাং এদের কখনো এই সিচুয়েশন আসবে না যে কোম্পানি ডাউন হয়ে যাবে। তো এটাকে একটা সময় বলা হচ্ছে সিক্লিক্যাল, মানে অর্থাৎ প্রয়োজন মতো দরকার পড়ছে। ডিফেন্স সবসময় লাগছে না, কিন্তু আমরা বিগত 5 বছর ধরে দেখতে পাচ্ছি, 3-4 বছর দেখছি ইন্ডিয়া গভর্নমেন্ট প্রচুরভাবে ডিফেন্সের দিকে নজর দিয়েছে, যেহেতু প্রতিবেশী যেসব দেশগুলো চায়নার সঙ্গে সমকক্ষভাবে কাজ করার জন্য তারা কিন্তু আরও ইমপ্রুভ করে চলছে ভারত এবং বিভিন্ন অর্ডারগুলো এক এক করে দিচ্ছে। সেকেন্ড যে কোম্পানিটা চলে আসছি, দ্যাট ইজ সেকেন্ড কোম্পানি, দ্যাট ইজ এমটার টেকনোলজি। এমটার টেকনোলজি একটা ফ্যান্টাস্টিক কোম্পানি। এই কোম্পানিটার কাজ যে বেসিক্যাল সেটা হচ্ছে এনার্জি সেক্টরে কাজ করে, নিউক্লিয়াস সেক্টরে কাজ করে, এরাও ডিফেন্স সেক্টরে কাজ করছে, অ্যারোস্পেসের উপর কাজ করছে। এরা শুধুমাত্র ডিফেন্সই নয়, নিউক্লিয়ারের উপর, নিউক্লিয়ার রিঅ্যাক্টরের উপর কাজ করে। আমরা দেখেছি রিসার্চ স্পেস সেন্টার, ইসরো, ভাবা রিসার্চ সেন্টার, এরা যে সমস্ত রকেটগুলো ওপরে পাঠাচ্ছে, আকাশে যাচ্ছে, এখানে কাজকর্ম সমস্ত কিছুর সঙ্গে কিন্তু এমটার যুক্ত রয়েছে। এদের অত্যন্ত সূক্ষ্ম যে যন্ত্রপাতিগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু স্পেশালাইজড, সারা ভারতে কেন বিশ্বের মধ্যে একটি অগ্রগণ্য জায়গায় রয়ে গেছে এই কোম্পানিটা। এদের সূক্ষ্ম যে পার্টসগুলো তৈরি হয় সেগুলোর মধ্যে সামান্যতম মানে 0.99%-এরও যদি কোনো ভুল থাকে সূক্ষ্মতম, সেই ভুলগুলোর জন্য কিন্তু এত বড় একটা রিসার্চ যে টিম, এত বছরের যে এত পরিশ্রম, এত অর্থ সব কিছু নষ্ট হতে পারে। সেই জন্য এরা কিন্তু ক্লায়েন্ট এরা কিন্তু চেঞ্জ করে না। সুতরাং মানে বোঝা যাচ্ছে এদের ক্ষেত্রে ব্লুম এনার্জি সারা বিশ্বের মধ্যে একটা সেরা, যারা হচ্ছে গ্রিন এনার্জি এফেক্টের কাজ করে, তারা কিন্তু এদের সঙ্গে ক্লায়েন্ট রয়েছে। এদের সঙ্গে ক্লায়েন্ট রয়ে গেছে দেশের সমস্ত যেসব ইন্ডিয়ান কোম্পানিগুলো, যেমন ইসরোর সঙ্গে এরা ক্লায়েন্ট রয়েছে, আরও বড় বড় সব ক্লায়েন্টগুলোর সঙ্গে যুক্ত রয়েছে, ডিফেন্স সেক্টরেও এরা কাজ করছে। এই মুহূর্তে এদের যে কারেন্ট মার্কেট ক্যাপিটালাইজেশন 6,706 কোটি টাকা, এবং যদি পি দেখে নিই 65 হচ্ছে পি এবং ইন্ডাস্ট্রি পি হচ্ছে 74.3। তবুও এই সিচুয়েশনে কিছুটা ভ্যালুয়েশন বেশি লাগছে। তো তোমরা যদি এখন এন্ট্রি করবে 10-12% যখন এটা কারেকশন হবে তখন এন্ট্রি করা যেতে পারে বলে মনে হচ্ছে। ঋণের পরিমাণে যদি দেখে নিই খুব কম 0.38, ডেট টু ইকুইটি রেশিও হচ্ছে 0.38। এই সিচুয়েশনে কোম্পানিটা কিন্তু খুব ভালো বলে মনে হচ্ছে। ফান্ডামেন্টাল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যদি দেখে নিই সেখানেও খুব সুন্দর রয়েছে, 20%-এর ওপর রয়েছে, এবং রিটার্ন অন ইকুইটি যেটা দেখছি সেটাও 17.9% রয়েছে। মানে সব দিক থেকে দেখতে গেলে কিন্তু আমরা যদি ধরে নিই এই সিচুয়েশনে যথেষ্ট ভালো সিচুয়েশন রয়েছে কোম্পানিটা, এবং ভবিষ্যতে গিয়ে কিন্তু আরও ভালো করতে পারে বলে এক্সপেক্ট করা হচ্ছে। তো
আচ্ছা, এখন যে বিষয়টি নিয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, অনেকে জানতে চাইছিল যে কটা কোয়ান্টিটি নেব, কতগুলো নেব। তো সেটার জন্য সবচেয়ে সুবিধার রাস্তা সেটা করে দিলাম, এটা ওয়েটেজ। ওয়েটেজ কথার অর্থ হচ্ছে পার্সেন্টেজ, মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমি একটা করে পার্সেন্টেজ ধরে নিয়েছি এবং সেই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু তোমাদেরকে বলছি। সো এটা সুবিধা হবে কি, কেউ যদি 50,000 টাকার পোর্টফোলিও করে কিংবা 1 লক্ষ টাকা করলো কি 2 লক্ষ টাকা যেটাই করুক না কেন, এই ওয়েটেজটাকে ধরে নিলে কিন্তু সবচেয়ে সুবিধা হবে। যেরকম আমি প্রথমে বলে নিয়েছি এফএমসি সেক্টরে 20%, এবং আমি দেখে নিচ্ছি বলে দিচ্ছি ডিফেন্সে 15%, অটো সেক্টরে 15%, আইটি সেক্টরের ক্ষেত্রে নিচ্ছে 20%, ব্যাঙ্কিং হচ্ছে 15% এবং কেমিক্যাল হচ্ছে 15%। তো এই ভাগে যদি নিয়ে থাকি, তার মানে যদি 1 লক্ষ টাকা তুমি কখনো ইনভেস্ট করে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে কিন্তু এফএমসির ক্ষেত্রে 20,000 টাকা, আমরা যদি দেখে নিই ডিফেন্সে 15,000, অটোর ক্ষেত্রে 15,000, আইটির ক্ষেত্রে 20,000 এবং ব্যাঙ্কিং ক্ষেত্রে 15,000 এবং কেমিক্যালের ক্ষেত্রে 15। এই টোটালটা এইভাবে কিন্তু ভাগ করে নিলে সবচেয়ে সুবিধা হবে। ফলে তুমি যদি 50,000 হয়ে থাকে তোমার 1 লক্ষ টাকার জায়গায়, তাহলে প্রত্যেকটাই অর্ধেক করে নিতে পারবে। আর যদি তোমার এক্ষেত্রে ইনভেস্টেড অ্যামাউন্ট যদি 1 লক্ষ নয় 2 লক্ষ হয়ে থাকে, তাহলে যেটা অ্যামাউন্টগুলো রয়েছে এর ঠিক ডবল করে দিলেই কিন্তু চলে আসবে। ফলে এই যেখানে ক্ষেত্রে সেই ধরনের কন্ট্রাডিকশনে আসবে না কটা কোয়ান্টিটি। এবার কোয়ান্টিটি যে পরিমাণটা, সেটা কোয়ান্টিটিটা তুমি দেখে নেবে। ধরো 15,000 টাকা যদি হয়ে থাকে পার্টিকুলার ডিফেন্স সেক্টরে, এবার ডিফেন্সের দুটো স্টক বলে দিচ্ছে, HAL একটা বলেছি, এমটার বলেছি। তুমি সেই অনুযায়ী সেই অ্যামাউন্টটা কিন্তু ইনভেস্ট করোর মধ্যে টোটাল কোয়ান্টিটি অ্যাজ পার কারেন্ট মার্কেট প্রাইস ডিভাইড বাই অ্যামাউন্ট। সাপোজ ধরে নাও 15,000 টাকা মানে 7,500 করে দুটো ক্ষেত্রে ইনভেস্ট করবে। এবার সেই অনুযায়ী HAL এ ইনভেস্ট করবে। যেমন ধরে নাও যদি HAL এ এই মুহূর্তে থাকে 2,960 টাকা, মানে 3,000 টাকা, তাহলে 3টে কোয়ান্টিটি তাহলে তুমি কিনে নিচ্ছ যদি তোমার কাছে 1 লক্ষ টাকা থেকে থাকে, এবং এর ক্ষেত্রেও তোমার অ্যাপ্রক্সিমেট যদি যে অ্যামাউন্টটা দাঁড়াবে ডিভাইড বাই 7,500, তো 7,500 ডিভাইড বাই সেই অ্যামাউন্টটা কারেন্ট মার্কেট প্রাইস, তাহলেই তোমার চলে আসবে। তো এইভাবেই তুমি একটা ওয়েটেজ করে নিয়ে পোর্টফোলিওটা ধরে নিতে পারো। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে আমরা গতকাল একটা পার্ট গেছে, সেখানে টোটাল আলোচনা করে নিয়েছি কেমিক্যাল সেক্টর, সেখানে আলোচনা করে নিয়েছি আর্টিফিশিয়াল, আমরা আইটির ওপরে আমরা সেখানে আলোচনা করে নিয়েছিলাম এফএমসিজি সেক্টর। আজকে যে আলোচনাগুলো হলো সেটা হচ্ছে অটো সেক্টর। অটো সেক্টরে খুব সুন্দর সুন্দর আমরা স্টকগুলোকে নিয়ে আলোচনা করলাম। এই স্টকগুলো ভবিষ্যতে খুব ভালো করতে পারে। একদিকে আমরা দেখে নিলাম ইভি মোটর যেরকম তৈরি করছে, আরেকদিকে অটো অ্যান্সিলারি তৈরি করছে। আমরা একদিকে সেকেন্ড দেখে নিলাম ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টরে খুব সুন্দরভাবে কাজ করছে যে দুটো কোম্পানি, অলরেডি একটা গভর্নমেন্ট কোম্পানি এবং সেকেন্ড ওয়ান কোম্পানি সেটা হচ্ছে প্রাইভেট কোম্পানি, কিন্তু তার প্রচুর ক্লায়েন্ট রয়েছে গভর্নমেন্ট এবং সারা বিশ্বে। থার্ড আমরা দেখে নিলাম সেক্টর, সেটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর, যেটাকে বলা হয় ব্যাকবোন বলা যেতে কোনো দেশের ইকোনমি ক্ষেত্রে। এবং এখানে ওমলি সায়েন্স যেখানে বলে দিয়েছে বা আদার্স ক্ষেত্রে দেখতে পাচ্ছি ব্যাঙ্কিং সেক্টরে হিউজ ইম্প্রুভমেন্ট আসতে চলেছে। সেই সিচুয়েশনে আমার যে দুটো স্টককে আমি আমার প্রেফারেবল মনে হয়েছে সেজন্য আলোচনা করছি। তো আজকে এইখানে ভিডিওটা কমপ্লিট করতে চলেছি। তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, আর যারা পুরনো রয়েছে তারা যেরকম আগে করেছো সেরকমভাবে লাইক করবে এবং শেয়ার করে দেবে। যত এটা শেয়ার হবে ভিডিওগুলো, তত মানুষ ইনভেস্টেড হবে এবং যত মানুষ ইনভেস্টেড হবে তার কিন্তু তার রেজাল্টটা পাবো। আমি দেখতে পেয়েছি আমার মেল করেছে অনেকে পোর্টফোলিও অ্যানালাইসিস করার জন্য। তো তোমরা সামান্য একটা ফিস দিয়ে কিন্তু মেল করতে পারো। এবং সঙ্গে ঘটনা সেটা হচ্ছে যে প্রত্যন্ত অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে খুব সামান্য মাইনের মানুষরাও তারাও কিন্তু ইনভেস্টেড এই শেয়ার মার্কেটে আসতে চাইছে এবং তারা ভীষণভাবে ইন্টারেস্টেড। এই জিনিসটা কিন্তু আগে আমি দেখিনি কখনো। আগের সময় খুব মানে হাতে গোনা মানুষ ছিল, মানে বাঙালিরা যারা কিনা, বাঙালির কথা বলছি, যারা কিনা এই জগতে এসছে বা এইখানে খুব বেশি করেছে। কিন্তু এখন দেখতে পাচ্ছি ক্ষুদ্রতম একজন আমাকে মেল করেছে, তার মাইনে অতি সামান্য 10 থেকে 14,000 টাকা। সে কিন্তু রঙের মিস্ত্রি, সে এসছে একজন লেবার, লোহার কারখানায় কাজ করে, সে আমাকে করেছে। তো তোমরা এখানে আমাকে পোর্টফোলিও মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতেই পারো দেখে নেওয়ার জন্য। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে